Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 মাধ্যমিক এক্সাম 2027 অর্থাৎ তোমরা 9 পাস করে 10-এ উঠে গেছো। এই 10-এ উঠেই কিন্তু তোমাদের কিন্তু এখন আর 10-এর বন্ধু বলবো না, এখন বলবো মাধ্যমিক বন্ধু, অর্থাৎ 10 তথা মাধ্যমিক বন্ধু। এই মাধ্যমিক বন্ধুরা তোমরা কিন্তু 10-এ উঠেই কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। আর শুরুতেই আমি বলবো সামনেই কিন্তু ফার্স্ট সামেটিভ পরীক্ষা। এই ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন তথা যেগুলো নাকি কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো থাকবে টেস্টে, এবং বাকি কোশ্চেন চলে যাবে কোথায় 2027-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। তাই আজকে কোন সাবজেক্ট শেয়ার করব আজকে বেঙ্গলি সাবজেক্ট। দেখো, বেঙ্গলি আর ইংলিশটা কিন্তু আমাদের প্রথম শুরু করতে হয়, কেননা এই বেঙ্গলি আর ইংলিশ কিন্তু দুটোরই গ্রামাটিক্যাল পার্ট রয়েছে। এই গ্রামাটিক্যাল পার্ট থাকার জন্যই কিন্তু এই সাবজেক্টগুলো আগে ধরতে হয়, অর্থাৎ গল্পগুলো, কবিতাগুলো, নাটকগুলো ভালো করে পড়তে হয়। পড়লে পরে কী হবে, সেখান থেকে কিন্তু লাইন তুলে তুলে কোশ্চেন আসে। আর লাইন তুলে তুলে কোশ্চেন আসলে কী হবে, সেই কোশ্চেনগুলো যদি বইটা ভালো করে পড়া থাকে, অর্থাৎ বেস বই যেটা, সেটাকে যদি ভালো করে পড়ে রাখতে পারি, তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না। আজকে কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব এই বহুরূপী সুবোধ ঘোষ রচিত এই বহুরূপী গল্পটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু শেয়ার করব। তো এই গল্পটি কিন্তু অনেকটা পাতার গল্প, সেই গল্পটা যতটা পারবো, অর্থাৎ অর্ধেকটা তো অবশ্যই চেষ্টা করবো পড়ার জন্য, আর বাকিটা কিন্তু পরের দিন অর্থাৎ দ্বিতীয় পার্টে শেয়ার করব। শেয়ার করলে কি হবে না, সেখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু শেয়ার হয়ে যাবে। দেখো, এবার আজকে যদি পুরোটাই পারি তো অবশ্যই পুরোটাই করে দেবো, তাহলে কিন্তু সুবিধা হবে। তো চলো দেখি এই বহুরূপী গল্পটা। দেখো, এই বহুরূপী কথার এই বাংলা আক্ষরিক অর্থটা কি। দেখো, এই বহুরূপী মানে অর্থাৎ নানা মূর্তি বা রূপ ধারণকারী, অর্থাৎ যে বিভিন্ন সেজে গুজে তার নিজের রূপটাকে লুকিয়ে অন্য নতুন এক রূপে তৈরি করে, সেটাই হচ্ছে বহুরূপী। তো এই গল্পে দেখো, হরিদা কিন্তু প্রফেশন তার এই বহুরূপী হয়ে সেজে, বা অর্থাৎ বহুরূপী সেজে কখনো বাঘ, কখনো ভল্লুক, কখনো কিন্তু ভূত পেত সেজেও কিন্তু সে আসতে পারে। তো আমরা এরকম বহুরূপী দেখি না। আমাদের এই সামনে চৈত পুজো আসে, অর্থাৎ চৈত্র মাসে যে পুজোটা হয়, সেই পুজোতে কিন্তু অনেকে অনেক রকম সাজে, কেউ দুর্গা, কেউ কালী সেজে, কেউ শিব সেজে কিন্তু বাড়ি বাড়ি ভিক্ষা করে, এটা পুজো পারপাসে। কিন্তু এই হরিদা, এই গল্পে যে হরিদা আছে, সেই হরিদা কিন্তু বহুরূপী, তার প্রফেশনটাই কিন্তু এই বহুরূপী সেজে উপার্জন করা। তো আমরা পড়ব। দেখো, এই গল্পটাতে বহুরূপী গল্পটা দেখো সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের 3য় খণ্ড থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। আর সুবোধ ঘোষ সম্পর্কে একটু আমাদের জানতেই হয়, তা না হলে কিন্তু আমাদের অনেক কিছু অজানা থেকে যায়। তাই আমরা কিন্তু কী করব না, এই গল্পের শেষেই দেখো একটা হলুদ রঙের ঘর রয়েছে। এই হলুদ রঙের ঘরের মধ্যেই কিন্তু কী আছে, দেখো সকলের কাছে কিন্তু বই আছে। এই বইতে কিন্তু দেখে নেবে যে এই হলুদ ঘরের মধ্যে কিন্তু এই সুবোধ ঘোষ সম্পর্কে কিন্তু কিছু বলা আছে। এবং এই সম্পর্কে না জানলে কি হয় না, আমাদের এই সম্পর্কে না জানলে একটু প্রবলেম হয়, অর্থাৎ প্রশ্ন লেখার সময় কিন্তু আমাদের একটু অসুবিধা হয়েই থাকে। সেই অসুবিধাটাকে দূর করার জন্যই কিন্তু আমাদের এই সুবোধ ঘোষ সম্পর্কে একটু পড়ে নিতে হবে। তো দেখো, সুবোধ ঘোষের জন্ম 1910। এই 1910 মতান্তরে কিন্তু 1909, কোনো বইতে 1910, কোনো বইতে 1909, তবে এর মধ্যে একটা মতান্তর আছে, অর্থাৎ 1900 সাল। বুঝতেই পারছো, তখন কিন্তু এত কিছু অ্যাডভান্স ছিল না, তাই এখানে কিন্তু এই 10 আর 9-এর মধ্যে কিন্তু একটা মতান্তর আছে। আর মৃত্যুটা 1980 খ্রিস্টাব্দে বা 80 সালে। তো এই সুবোধ ঘোষ কবে জন্ম, কোথায় জন্ম, সে সম্পর্কে একটু জানবো। দেখো, প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। আমাদের বিহার, এই যে বিহার উত্তর দিকে, আমাদের পশ্চিমবাংলার উত্তর দিকে বা ভারতবর্ষের উত্তর দিকে বিহার রাজ্য, এই বিহার রাজ্যেই কিন্তু উনি জন্মগ্রহণ করেন। আর আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। তো বাংলাদেশ মানে বুঝতেই পারছি আমাদের পশ্চিমবাংলার পূর্ব দিকে তথা ভারতের পূর্ব দিকেই অবস্থিত এই বাংলাদেশেরই কিন্তু ঢাকা শহর, বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। তাই সেই যে ঢাকা জেলারই বিক্রমপুর গ্রামে, অর্থাৎ বিক্রমপুর মহকুমার বহর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে এই বহুরূপী গল্পের লেখক সুবোধ ঘোষ সম্পর্কে যদি একটু না জানি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু জানা যায় না। তাই সুবোধ ঘোষের জীবন সম্পর্কে একটু জানতে গেলে বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো, অর্থাৎ পরশুরামের কুঠার, আর শুক্লা অভিসার, আর ফসিল, তিলাঞ্জলি, গায়ত্রী একটি নমস্কারে, তীযাত্রা, ভারত প্রেম কথা, যতুগৃহ, কিংবদন্তি দেশ, ভারতীয় ফৌজের ইতিহাস, আর ক্যাকটাস ইত্যাদি তার গল্প। আর ছোট গল্প ছাড়াও তিনি বহু উপন্যাসও লিখেছেন। তাহলে দেখো, যেন তেন লেখক কিন্তু নয়, উপন্যাস, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, আর গবেষণামূলক রচনাও তিনি রচনা করেছেন, অর্থাৎ গবেষণামূলক গ্রন্থও তিনি রচনা করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের
জগত্তারিণী স্বর্ণপদক কিন্তু লাভ করেন। তাহলে বুঝতেই পারছো যে সুবোধ ঘোষ কিন্তু আমাদের একাধারে বঙ্গকবি, কিন্তু আমাদের স্নেহের কাছে, কিন্তু উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাদের মধ্যে থেকে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যায়। তো দেখো এই লেখকেরই লেখা গল্পটা আমরা একটু পড়লে পরেই কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে লাইন তুলে, সেই কোশ্চেনগুলো আমরা আজকে দাগিয়ে নেব। দাগিয়ে নিলে কি হবে না, এই গল্পটা সম্পর্কে জানা হয়ে যাবে। দেখো বলছে যে সুবোধ ঘোষ গল্পে হরিদা একজন মুখ্য চরিত্র। হরিদার প্রফেশনে কিন্তু এই বহুরূপী সেজে, বহুরূপী কথার অর্থ দেখো নানা মূর্তি বা রূপ ধারণকারী, যে নিজের রূপটাকে লুকিয়ে নতুন ধরনের রূপে তৈরি হয় এবং অর্থ উপার্জন করে, সেটাই হচ্ছে এই হরিদা। তো আমরা হরিদা সম্পর্কে একটু জানবো, অর্থাৎ গল্পের শুরুতেই হরিদা দিয়েই শুরু রয়েছে। তো দেখো হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম যে শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে দিয়ে হরিদায় এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনেনি। তো জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? অর্থাৎ ছোট যে মানুষগুলো তারা কিন্তু বড় মানুষের খবর কিন্তু একটু কমই রাখে, তাদের কিন্তু অর্থ উপার্জন, জীবিকা নির্বাহ এটাই কিন্তু তাদের সবচেয়ে বড়। তাই সেই কথা শুনবো কেমন করে? তা আমাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে এই জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছর ধরে শুধু একটি হরিতকি খান। হরিতকি বুঝতেই পারছো, পুজোয় লাগে একটা কালো রঙের ছোট্ট ফল, সেই ফলই খান, এছাড়া আর কিছু খান না। সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি বলে অনেকেই মনে করেন। অর্থাৎ 1000 বছর, বুঝতে পারছো যে 1000 বছরে একটা মানুষ 100 বছর, 80 থেকে 100, এখন 60 থেকে 80-র মধ্যে মানুষের গড় আয়ু হয়ে গেছে। তাই 1000 বছরের বেশি, একটু অবাকই কাণ্ড লাগছে না? তাই হরিদাস সন্ন্যাসী কি এখন আছেন এটা জিজ্ঞাসা করলেন। না, চলে গিয়েছেন। অপেক্ষা করেন হরিদা, তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। অর্থাৎ অপেক্ষা করেন হরিদা, থাকলেই একবার গিয়ে তার পায়ের ধুলো নিতেন। তাহলে এইরকম ব্যক্তি যে 1000 বছর বেঁচে আছে, তার পায়ের ধুলো তো অবশ্যই দরকার। তার অভিজ্ঞতা কিন্তু আমাদের কাছে কিন্তু শেয়ার করবেন উনি, এবং ওনাদের কাছে অনেক কথাই আমরা জানতে পারবো। তাই হরিদা বললেন যে আমি পায়ের ধুলোও নেব। তো তা পেতেন না হরিদা, সেই ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। শুধু জগদীশবাবুই হচ্ছেন, তার বাড়িতেই এসেছেন, সেখানেই কিন্তু তারই ধুলো নেবেন, আর কারণ নয়। হরিদা কেন? জগদীশবাবু এক জোড়া কাঠের খড়মের সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন এবং নতুন খড়ম পড়লেন, এবং সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। তাহলে দেখো এইখানে এই যে জগদীশবাবু একটা কাঠের খড়ম, এইটাও আন্ডারলাইন করো, আর একটা আন্ডারলাইন করো সেই ভয়ানক দুর্লভ জিনিস, এটাও কিন্তু আন্ডারলাইন করো। আমি আন্ডারলাইন করছি, তোমরা কিন্তু আন্ডারলাইন করে নাও। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার আগে জগদীশবাবু 100 টাকার নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এটাও কিন্তু দাগিয়ে নিও। তাহলে দেখো সন্ন্যাসীর টাকারও প্রয়োজন, এটাও বোঝা গেল যে হেসে চলে গেলেন, মানে সে খুশিও হলেন এবং চলেও গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কোনো কান নেই, অর্থাৎ সে বিভোর হয়ে গেছেন ওই কথাটা শুনে। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। এই হরিদার, এটাও কিন্তু দাগিয়ে নাও, এটা কিন্তু আমি দাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমরা দাগিয়ে নাও। আমাদের চায়ের জন্য যে হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চাপালেন। তাহলে হরিদা রান্না করছিলেন, তাদের দিকে চা করছিলেন, সেই হাঁড়িটা নামিয়ে সে ভাতের ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলেন। শহরের সবচেয়ে সরু এক গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। তাহলে হরিদার জীবনের ঘর, এটাও কিন্তু দাগিয়ে নেই, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমাদের 4 জনের সকাল সন্ধে আড্ডার ঘর, চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার এই উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে দেখো হরিদার বন্ধু হিসাবে পেয়ে, হরিদাকে বন্ধু হিসেবে তারাও খুশি, হরিদাও খুশি, এটা বোঝা গেল। খুব গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।
এটা ইচ্ছা করলে এটাও কিন্তু দাগিয়ে নিতে পারে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এই পছন্দ নয়, এই পর্যন্ত ঠিক। তো একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিজেই রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ বাঁধা ধরা নিয়মের মধ্যে হরিদা থাকতে চাচ্ছেন না। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। তাহলে বুঝতেই পারছো যে জলটা ফোটায় যদি কেউ চাল দেয়, যদি চালের সংস্থান হয়, তাই হরিদার পেটে ভাত যাবে, নচেত কিন্তু নয়। তো ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটা সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে হরিদার আপত্তি। দেখো, একঘেয়েভাবে কাজ করতে কিন্তু তিনি কাজ করতে পছন্দ করেন নয়। তা হরিদার জীবন সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার সেই সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে বহুরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারেন না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, আর যারা চিনতে পারে না তারা কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয় বিরক্ত হয়ে। তাহলে দেখো, কেউ বিরক্ত হয়, কেউ খুশি হয়ে দিয়ে দেয়। তার প্রফেশনে কিন্তু এই বহুরূপী সাজা। একদিন এই চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা পাগল উন্মাদ, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমর থেকে একটা ছেঁড়া কম্বল জড়ানো, আর গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীর দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠেছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। তাহলে দেখো, পাগল এদিকে পয়সা ফেলে দিচ্ছে। একটু পরে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এটা কি একটা বহুরূপী বাসের যাত্রী? কেউ হাসে, কেউ বা বেশ বিরক্তি হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি চমৎকার পাগল সাজতে পারেন এই লোকটা। কেউ খুশি হয়, দেখো, কারো কাজে কেউ খুশি হয়, কেউ অখুশি হয়, কেউ বিরক্তিবোধ করে, কেউ কিছু দান করে যাতে তার সংস্থানটা হয়। তাহলে এবার আমরা চলে যাব তার পরের পাতায়, 75 থেকে 76 পাতায় চলে যাব। 76 পাতায় গিয়ে দেখো, হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে লোকজনের ব্যস্ততা, খুব মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে এই ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা তো চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড দেখে। তো দোকানদাররা সবাই চেনে যে হরিদা, তার কাণ্ড দেখে সবাই হেসেই পাগল, কিন্তু অন্যরা কিন্তু একটু অবাক হয়, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। তো বাইজি, বুঝতেই পারছো যে এই বাইজি সেজেই কিন্তু সেই বাইজির সাজে কিন্তু নাচ দেখিয়ে মানুষকে মুগ্ধ করে। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরা দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আর সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে দিয়ে বাইজির হাতে ফুল সাজির ওপর ফেলে দেয়। তো দেখো, খুশি হয়েই দেয়, সাজটা দেখেই দেয়, কেউ হরিদাকে চিনে দেয় তার প্রফেশন হিসাবে। তো কোনোদিন বাউল, কোনোদিন কাপালিকা, এটাও কিন্তু আন্ডারলাইন করে না, কোনোদিন বাউল, কোনোদিন কাপালিকা। আরেকটা আন্ডারলাইন করো, এই বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। এটা কিন্তু দাগিয়ে নাও, আমি কিন্তু দাগিয়ে নিচ্ছি। এইগুলোই কিন্তু শেয়ার হবে নেক্সট ডেতে। দেখো, কখনো এই বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা, কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি আর কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে
পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিল, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। তারা দেখো, যেই মাস্টার মশাই মানুষ, তারাও কিন্তু চিনতে পারেনি এই হরিদাকে। এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিল সেই নকল পুলিশ হরিদা। তাহলে বুঝতেই পারছো, পুলিশ সেজেছে কেউ কিন্তু বুঝতে পারছে না তাহলে হরিদা নাকি আসল পুলিশ অফিসার। তো পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি যে কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু মাস্টারমশাই একটু রাগও করেননি, বরং একটু তারিফই করলেন যে বা সত্যি খুব চমৎকার পুলিশ এসেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছেন। তো তখন কিন্তু কথোপকথন চলছে। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে একটু নতুন কোনো মতলব ছটফট করে উঠেছিল? ঠিক আমাদের সন্দেহ মিথ্যা নয়। হরি বললেন, আজ তোদের একটা জবর খেলা দেখাবো। তাহলে আজকে মাথার মধ্যে ওই সন্ন্যাসীর বেশ, যে সন্ন্যাসী ওকে যদি দেখতে পারতো তো সেই সন্ন্যাসীর রূপ ধরেই কিন্তু সকলের কাছে যেতে পারতো, এটাই তাই তার মনে হয়েছে। তো আমাদের দেখিয়ে আপনার লাভ কি হবে হরিদা? আমাদের কাছ থেকে তো একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না হরিদা। না, ঠিক তোদের বা তোমাদের দেখাবো না, আমি বলছি যে তোমরা সেখানে থাকো আর তাহলেই দেখতে পাবে, সেখানে থাকলেই দেখতে পাবে। কোথায় হরিদা? আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। তো টার্গেট আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে, এটাও কিন্তু আন্ডারলাইন করে নাও, এটা কিন্তু আমি আন্ডারলাইন করে নিচ্ছি। এবার আসবো, হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসলেন। মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো। পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়ে 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা তার হবে বা কী হবে? তো ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চালানোর মতো রোজগার হয় না। তাহলে বুঝতেই পারছো, একজন মানুষ, সেই মানুষটা কিন্তু চুরি না করে মানুষকে মুগ্ধ করে তার রূপকে দেখি, অর্থাৎ সেই বহুরূপী সেজে তার নিজের রূপটাকে লুকিয়ে একটা নতুন রূপে সেজে মানুষকে মুগ্ধ করা এবং মানুষকে অবাক করে দেওয়া, এটা কিন্তু করেছিল। তো হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেব না, এবার মারিত গণ্ডা লুটিত ভাণ্ডার। তাই বলছে না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটাও কিন্তু দাগিয়ে নাও, মারিত গণ্ডা লুটিত ভাণ্ডার। তো এই যে বলছে মারিত গণ্ডা, যদি মারতেই হয় তাহলে কি হবে? গণ্ডারকে মেরেই মরতে হবে বা গণ্ডারকে মেরেই নাম করতে হবে। আর যদি লুট করতে হয় তাহলে এমন এক লুট করতে হবে যে লুটের মধ্যে দিয়ে প্রচুর অর্থ উপার্জন হবে। তাই বলছি যে মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। লুট করলে ভাণ্ডার লুট করতে হয়, মারতে হলে গণ্ডার মারতে হবে। তাহলে দেখো, গণ্ডার, তোমরা তো জানো গণ্ডারটা কি। গণ্ডারের গায়ে তুমি যদি এখন মারো, অথবা ওর 2 দিন পরে তার সুরসুরি লাগে যে এখানে কেউ মেরেছে, তাহলে বুঝতেই পারছো যে গণ্ডারের গায়ে গুলি করলে গুলি লাগে না। তাহলে বুঝতেই পারছো যে সেই গণ্ডারের চামড়া কতটা মোটা, আর সেই গণ্ডারকে মারা মানে বুঝতেই পারছো কী কঠিন ব্যাপার। আর লুট করতে হলে কি করতে হবে? এরকম ভাণ্ডার, অর্থাৎ যেখানে স্বর্ণ রত্নর ভাণ্ডার, সেই ভাণ্ডার লুট করতে হবে, তাহলে আর কিছু করা লাগবে না। তো একেবারেই যা ঝেলে নেব তাতেই আমার সারা বছর, মানে একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। তাহলে হরিদার উৎসাহটা কোথায় দেখেছো? উনি ভাবছেন যে ওই সন্ন্যাসীর বেশ ধরে যদি আমি চলে যাই জগদীশবাবুর বাড়িতে, তাহলে কিন্তু জগদীশবাবু ভাববেন যে সেই সন্ন্যাসী দ্বিতীয়বার এসেছেন আরও অর্থ উপার্জনের জন্য, বা আরও কিছু বলতে বা আরও কিছু নিতে, তাই তিনি খুশি হয়ে দেবেন। এটাই হরিদার ইচ্ছা। এটাও কিন্তু এই যে একবার ঝেলে নেব তাতে আর সারা বছর চলবে, এটাও কিন্তু আন্ডারলাইন করে নাও, এটাও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এবার আসবো আমরা 77 পাতায়। এই 77 পাতায় এসেই দেখো আরও পাতা রয়েছে, আমরা অবশ্যই শেয়ার করতে চাইছি যে পুরোটাই আজকে শেষ করে দেব। তো দেখি কতটা শেষ করা যায়, হয়তো বা পুরোটাই শেষ করে দেবো তোমরা যদি সঙ্গে থাকো। কিন্তু সে কি সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্তে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। তো সকলের একটা আইডিয়া হয়ে গেছে, 4 আনা 5 আনা দেবে। হরিদা বললেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে থেকো,
আমরা বললাম থাকবো আমাদের এই পোস্টের অর্থাৎ স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়ি যাব। তো ওরাও যাবে, তাহলে দেখতেই পাবে যে ব্যাপারটা আসলে কি। এবার আসবো আমরা দু নম্বর প্যারাতে, 2 নম্বর পার্টের চলে আসবো, যে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন যে চাঁদের আলো পড়েছে, কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাহলে সেদিনটা খুব সুন্দর। তো এটা দেখো গল্পের মধ্যে শুধু জাস্ট একটা গল্পটাকে পড়েই যেতে হবে, লাইন বাই লাইন পড়ে যেতে হবে, এবং পড়ে গিয়ে এখানে কিন্তু বোঝানোর এমন কিছু নেই, কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট লাইন আছে, যে ইম্পর্ট্যান্ট লাইনের মধ্যে কী আছে না অন্তর্নিহিত অর্থ আছে, সেইগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু দাগিয়ে নেবে। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতা ঝিরঝির করে শব্দ করে কি যেন বলতে চাইছে, এটাও দাগিয়ে নাও। জগদীশবাবুর বাড়ি থেকে একদম চলছে যেন বলতে চাইছে এই পর্যন্ত। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত এবং জ্ঞানী মানুষ জগদীশবাবু, এটাও কিন্তু দাগিয়ে নাও, এটাও ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু লাইন তুলে কোশ্চেন কিন্তু আসবেই। এটা কিন্তু অর্থাৎ এই জগদীশবাবুর বর্ণনা দাও, এটা কিন্তু ছোটো প্রশ্ন এসে যাবে, বড় কোশ্চেনও আসতে পারে। আমরা আমাদের এই স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু, বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু সেই বিস্মিত চোখ অপলক হয়ে গেল, অর্থাৎ পলক পড়ল না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তাহলে পলক হলো না। আমরাও চমকে উঠেছি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যি সেই বিশ্বাস করতে পারছি না যে সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা, না ওই চেহারা কি সত্যি কোনো বহুরূপী হতে পারে? জটাধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কুমণ্ডল নয়, চিমটেটা বোঝো, কুমণ্ডল মানে ওই যেটা একটা ঘটির মতন থাকে, হাতে ঝুলিয়ে থাকে, আর চিমটে মানে লোহার দুই দিকে ছুচলো, একদম যে আমরা সন্না বলি, যেটাকে বলে কাঁটা তোলার কাজে ব্যবহার করি, সেই চিমটা ধরনের। তো মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৌরিক সাজও নেই। তাহলে দেখো কেমন ধরনের। আদুল গায়ে, তার ওপরে একটা ধবধবে সাদা কাপড়, পরনে ছোট বহরের একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, তাতে একটা ঝোলা, আর ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা বের করে কি যেন দেখলেন। আর ওই আগন্তুক হচ্ছে এই হরিদা। তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক, এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়, কিন্তু এই অদ্ভুত উদান্ত শান্ত এবং উজ্জ্বল একটা দৃষ্টি ও আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। আগন্তুক হাসলেন, আপনি কি ভগবানের চেয়ে বড়? জগদীশবাবু কিছু না ভেবেই, আপনি কেন একথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটাও কিন্তু দাগিয়ে নাও, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু দাগিয়ে নাও। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে আপনাকে ভগবানের চেয়ে বড় বলে মনে করেন। কীরকম দেখো, টিচ করছে দেখো। তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, এটাও দাগিয়ে নেবে, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবার চলে যাব আমরা 78 পাতায়, আজকে শেষই করে দেবো। এটা গল্পটা শেষ করলেই কিন্তু কী হবে, আমাদের পরে কোশ্চেনগুলো শেয়ার করতে সুবিধা হবে। এবার আসবো আমরা 78 পাতায়। দেখো, আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই। ছিল একদিন, সেই পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বললেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে এই ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়, মানে এই রকমেরই নয়,
তাহলে হরিদা নয়, ওরাও কিন্তু বুঝতে পারে, যারা সঙ্গে থাকে যা চারজন তারাও কিন্তু বুঝতে পারে যে এটা হরিদা নয়। বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, অর্থাৎ সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াই পরম সুখ। এটাও কিন্তু দাগিয়ে নাও, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এবার ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? অর্থাৎ এই শুনছো তো, এই সব ভাষা কি হরিদার মুখের হতে পারে? হরিদার মুখে কখনো হবে না। তো জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন। বোধ হয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বললেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগী মুখের দিকে তাকিয়ে বলেন, জগদীশবাবু, থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটির স্থান থাকতে আমি এক বিষয়ী দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? এটাও কিন্তু দাগিয়ে নাও, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছো কত নাটকটা তিনি হরিদা করতে পারছে, কেউ কিন্তু বুঝতেই পারছে না। জগদীশবাবু তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো কিছু সাহায্য করতে পারি। বিরাগী, না, আমি যার কাছে পড়ে আছি, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাওয়ার দরকার নেই, অর্থাৎ সে তো কিছু চাইবে না, তার চেয়ে বড় মানুষের কাছে পড়ে আছে। জগদীশবাবু তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। তো বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, এটাও দাগিয়ে নাও। ওসব হলো সুন্দর একটি লাঞ্ছনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। আচ্ছা, আমি চলি, এই বলে সে চলে যাওয়ার উদ্যোগ করছেন। যদি বলুন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলির ভিতরে নোটের তারা মানে নোটের বান্ডিল, বুঝতেই পারছো। ওই যে বলে না, এই যে আমরা বিড়ি কিনতে গেলে দেখি না, বিড়ি যারা কিনে খায়, একতারা বিড়ি দিন। তো আমরা প্রথমে বুঝতাম না ছোটোবেলায়, তো বড় হয়ে যখন জানলাম যে ওই একতারা বিড়ি মানে অনেকগুলো বিড়ি, খুব সম্ভব 25টা থাকে। যাই হোক, এরকম একটা ব্যাপার। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন, জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দিন, শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তাহলে এই টাকাটা কিন্তু তার হয়ে গেল। এবার বিরাগী হাসেন, আমার বুকের ভিতরটা যেন সব তীর্থ ভ্রমণ করে দেখবার কোনো আর দরকার নেই। জগদীশবাবু, আপনার অনুরোধ বিরাগীজি। এবার চলে যাব আমরা শেষ পাতাতে। দেখো, এখানেও কিন্তু বিরাগীজি বলেন, আমি যেন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তোমার তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। দেখো, এটাও তাগিয়ে নাও, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বলতে সিঁড়ি থেকে নেমে এলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা, কি হলো? কই, আজ যে বলেছিলেন যে জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখনও বেশ গনগনে জ্বলছে। উনুনের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছে। তা আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হ্যাঁ। হরিদা বলেন, হ্যাঁ রে ভাই, এটাও লাগে নাও,
হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন, এইটা দাগিয়ে নাও, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই তো সেই সাদা উত্তরীয় পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। অনাদি বলল, এটা কি কাণ্ড করলেন হরিদা, জগদীশবাবু তো এত টাকা সাধলেন, অথচ আপনি একবারও খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা কি করব বল, ইচ্ছেই হলো না, শত হোক ভবতোষ কি। হরিদা শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করেই স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো, এই যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, এটাও কিন্তু দাগিয়ে নাও, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো অন্তত 20টা লাইন কিন্তু আমি লাইন কিন্তু এখানে ইন্ডিকেট করেছি। এই লাইনগুলো কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, এবং এটা আসবে ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027-এ কিন্তু এখান থেকেই আসবে। আচ্ছা, কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এক কথার সঙ্গে তর্ক, এ কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই। হরিদা জীবনের ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হয়। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো এরকম করবেন? চেঁচিয়ে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি, গিয়ে অন্তত বকশিসটা তো আমি দাবি করতে আমার বকশিসটা তো দাবি করতে হবে, অর্থাৎ যেটা দেখেছে তার বকশিস দাবি করতে হবে। বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো। এটাও কিন্তু দাগে নয়, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো। এই বহুরূপীর জীবন, এর চেয়ে বেশি কি আশা করতে পারি? তাহলে বুঝতেই পারছো, হরিদা একজন প্রফেশনাল কিন্তু বহুরূপী। এই প্রফেশনাল বহুরূপী হয়েও কিন্তু সে সুযোগের সদ্ব্যবহার করেননি, এটাই বা সবচেয়ে বড় কি। তো হরিদার জীবনে কিন্তু হরিদা যেটা বেছে নিয়েছেন, যে অর্থাৎ যেটুকু হবে সেটুকুতেই সে সন্তুষ্ট থাকবে, বেশি কিছু সে আশা করে না। তো এই গল্পটার মধ্যে দিয়ে আমরা এই সুবোধ ঘোষ রচিত গল্প, এই বা সাহিত্যিকের বা বঙ্গকবির লেখা এই গল্পটা পড়ে আমরা কিন্তু জানতে পারলাম যে মানুষের প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমাদের কারো দরকার নেই। তাই আমাদের যেটুকু প্রয়োজন তার বাইরে আমরা কখনোই আশা করব না। তাই আমরাও অর্থাৎ আমিও তোমাদেরকে বলবো, যেটুকু প্রয়োজন আমাদের জীবনে সেটুকু নেওয়াটাই শ্রেয়, অন্যথায় বিপদ কিন্তু আসন্ন হয়। এই কথা বলেই কিন্তু আমরা যে গল্পটা শেষ করলাম। এই গল্পের মধ্যে দিয়ে আমরা যেটুকু শিখতে পারলাম, যে সৎ মানুষের ভাত কেউ কোনোদিন মারতে পারবে না, অর্থাৎ সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে। তাই হরিদাও আমাদের কাছে শ্রদ্ধেয়। তাই এই গল্প থেকে যে লাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? না ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027-এর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা পড়বে, লাইন বাই লাইন পড়বে। আর পরবর্তী ভিডিওতে কিন্তু যে লাইনগুলো ইন্ডিকেট করলাম, এই লাইন থেকে 1 নম্বর 2 নম্বর প্রশ্ন শেয়ার করা হবে। পরবর্তীতে কী করা হবে, এখান থেকে বড় যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। গুড বাই ফ্রেন্ডস।